কালীপুজোর নিশিরাতের ভৌতিক গল্প শ্মশান কালীর আহ্বান। পটভূমি আশ্বিন মাসের শেষ, সারা রাত ধরে চলছে কালীপুজোর উৎসব। আমাদের গ্রাম মণ্ডলপুর এ কালীপুজো মানেই এক অন্য উন্মাদনা। কিন্তু মণ্ডলপুরের আসল কালীপুজোটা হয় গ্রামের দক্ষিণে শ্মশান কালীর মন্দিরে। মন্দিরটি গ্রাম থেকে বেশ কিছুটা দূরে, ঘন বাঁশবাগান আর বড় বড় বটগাছ দিয়ে ঘেরা। লোকে বলে বহু বছর আগে তন্ত্রসাধনার জন্য এক কাপালিক নাকি ওই মন্দিরে মায়ের প্রতিষ্ঠা করেছিলেন, তাই গভীর রাতে শ্মশানের পথে কেউ ভুল করেও পা বাড়ায় না। আমাদের বন্ধু চারজনের দল, আমি রনি, আর ছিল অমিত, বিভাস আর সবচেয়ে সাহসী বলে পরিচিত জয়ন্ত। আমরা তখন সদ্য কলেজে উঠেছি, রক্তে তারুণ্যের তেজ আর অ্যাডভেঞ্চারের নেশা। নিশিরাতের বাজি। সেদিন রাত প্রায় 2টো। গ্রামের পুজো প্রায় শেষ, চারিদিক শান্ত। শুধু থেকে থেকে দূর থেকে শ্মশানকালীর মন্দিরের ঘণ্টা আর ঢাকের ক্ষীণ আওয়াজ ভেসে আসছে। আমরা চারজন একটা চায়ের দোকানে বসে গল্প করছিলাম। হঠাৎ জয়ন্ত বলল, "কি রে, সবাই এত ভয় পায় কেন রে ওই শ্মশানকালীর মন্দিরকে? আর তোরা তো শুধু গল্পই শুনিস। চল না, আজ রাতে একবার ঘুরে আসি, দেখি সত্যিই কোনো ভূতের গল্প আছে কি না।" আমরা প্রথমে ভয় পেলাম। অমিত বলল, "ধুর, রাতে ওদিকে যাওয়া মানেই বিপদ, বড়রা বারণ করে।" কিন্তু জয়ন্ত থামার পাত্র নয়। সে ঠাট্টা করে বলল, "ভয় পেলে বল, তোরা এখানেই বসে থাক, আমি একা যাব, তারপর এসে তোদের ভূতের গল্প শোনাব।" জয়ন্তের এই চ্যালেঞ্জে আমরা তিনজন আর নিজেদেরকে আটকাতে পারলাম না। অবশেষে ঠিক হলো আমরা চারজনই যাব, তবে শুধুমাত্র মন্দিরের বাইরের ফটক পর্যন্ত। শ্মশানের পথ। আমরা হাতে টর্চ নিয়ে শ্মশানের পথ ধরলাম। বাঁশবাগান পার হতেই একটা অদ্ভুত শীতলতা আমাদের চারপাশ থেকে গ্রাস করল। রাস্তায় কোনো লোক নেই, চারপাশের নীরবতা যেন কানে তালা লাগিয়ে দিচ্ছে। মন্দিরের কাছাকাছি আসতেই আমরা একটা বড় বটগাছের নিচে থমকে দাঁড়ালাম। এই গাছের বিষয়ে একটা গল্প প্রচলিত আছে যে এর ডালে নাকি এক ব্রহ্মদত্তী থাকে। এই গভীর রাতে গাছের দিকে তাকাতেই শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। মনে হলো বটগাছের পেছনের অন্ধকারটা যেন আরও ঘন, আরও কালো। ফটকের কাছাকাছি পৌঁছতেই আমরা দেখলাম মন্দিরের ভেতরে আলো জ্বলছে, কিন্তু কোনো মানুষজন নেই। শুধু একটা প্রাচীন ঢাক আর একটা কাঁসর আপনা আপনি থেমে থেমে বাজছে। আওয়াজটা এমন ছিল যেন কেউ খুব ক্লান্তভাবে বাজাচ্ছে, থেমে যাচ্ছে, আবার বাজাচ্ছে। অশরীরীর উপস্থিতি। জয়ন্ত ফিসফিস করে বলল, "দেখেছিস, কেউ নেই, অথচ ঢাক বাজছে।" ঠিক তখনই আমরা অনুভব করলাম আমাদের চারপাশের বাতাস যেন হঠাৎ থমকে গেল। একটি তীব্র গন্ধ পেলাম, অনেকটা পোড়া কাঠ আর শিউলি ফুলের মেশানো গন্ধ। বিভাস হঠাৎ করে কেঁপে উঠল। সে টর্চটা ঘুরিয়ে বটগাছটার দিকে ধরতেই আমরা সবাই একই দৃশ্য দেখলাম। গাছের একটি মোটা ডালে, ঠিক যেখানে আমাদের গল্পে ব্রহ্মদত্তী থাকার কথা, সেখানে কেউ একজন বসে আছে। তার শরীরটা যেন বটগাছের ছায়ায় পুরোপুরি মিশে আছে। কেবল 2টো জ্বলন্ত চোখ আর একটা অস্পষ্ট সাদাটে শরীর দেখা যাচ্ছে। আমরা ভয়ে জমে গেলাম, কথা বলার শক্তিটুকুও হারিয়ে ফেলেছি। ততক্ষণে সেই ঢাকের আওয়াজ আরও দ্রুত আর প্রচণ্ড হতে শুরু করেছে। মনে হলো কেউ যেন উন্মত্তের মতো বাজাচ্ছে। আর সঙ্গে সঙ্গে মন্দিরের ভেতর থেকে ভেসে এলো একটা বিকট আর্তনাদ, যেন কোনো পশু যন্ত্রণায় চিৎকার করছে। পলায়ন। আমাদের শরীরের সমস্ত রক্ত যেন জমে বরফ হয়ে গিয়েছিল। জয়ন্ত, যে সবচেয়ে সাহসী ছিল, সেও এবার কেঁপে উঠে বলল, "চ।" আমরা আর এক মুহূর্তও দাঁড়ালাম না। চারজন একসঙ্গে প্রাণপণে দৌড়াতে শুরু করলাম। পিছনে কি ঘটছে সেই দিকে ফিরে তাকানোর সাহস আমাদের কারোরই ছিল না। শুধু শুনতে পাচ্ছিলাম সেই ঢাকের শব্দ আরও দূর থেকে, আরও দ্রুত গতিতে আমাদের অনুসরণ করছে। গ্রামের রাস্তায় পৌঁছানোর পর আমরা হাঁপাতে হাঁপাতে থামলাম। পিছনে ফিরে দেখলাম শ্মশানের পথ এখন সম্পূর্ণ নীরব, কোনো আলো নেই, কোনো আওয়াজ নেই। পরের দিন সকালে আমরা ওই রাতের কথা নিয়ে আর কোনো আলোচনা করিনি, কিন্তু আমাদের চারজনের চোখে মুখে সেই রাতের জ্বলন্ত চোখ আর শ্মশানের নীরব আহ্বান এর ছাপ স্পষ্ট ছিল। কালীপুজোর নিশিরাতের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের চার বন্ধুকে শিখিয়ে দিয়েছিল, কিছু রহস্য শুধু গল্পেই নয়, বাস্তবতার অন্ধকারেও লুকিয়ে থাকে। আর কিছু জায়গায় না যাওয়াই বুদ্ধিমানের কাজ। গল্পটি কেমন লাগলো? আরও অন্য কোনো